টি-20 বিশ্বকাপ মাঠে গড়িয়েছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্র তাদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে কানাডাকে 7 উইকেটে হারিয়েছে। আর বিশ্বকাপ উপলক্ষে যমুনা টিভির বিশেষ আয়োজন এক্সপার্ট টেবিলও ফিরে এসেছে। এক্সপার্ট টেবিল উইথ স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেড। আপনাদের সঙ্গে আছি আমি মনজুর মোর্শেদ। আর আজ আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরু করব, তবে শুরু করার আগে সবচেয়ে খারাপ খবরটা, দুঃসংবাদটা একটু জানিয়ে দিই যে বাংলাদেশ দল তাদের হতশ্রী পারফরমেন্স অব্যাহত রেখেছে এবং এখন পর্যন্ত সেই হতশ্রী পারফরমেন্সের চেয়েও সবচেয়ে বড় যে দুঃসংবাদ সেটা হচ্ছে শরীফুল ইসলামের আঙুলের ইনজুরি। তিনি শেষ ওভারের বল করার সময় গতকাল ইনজুরিতে পড়েছেন এবং আমরা জানি যে বাহাতের মধ্যমা এবং তর্জনীর মধ্যে তার এই ইনজুরিটা হয়েছে এবং 6টা সেলাই দেয়া লেগেছে সেখানে, যেটা নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার মতো বিষয় মনে হচ্ছে না। ডাক্তার দেবাশিস তিনি দলের সঙ্গে রয়েছেন, তিনি বলেছেন যে অন্তত 2টো দিন অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত শরীফুলের ভাগ্যে কি ঘটতে চলেছে। আমরা একটু ডাক্তারের যে বক্তব্য সেটা একটু দেখে নিই। রিং ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যেকার যে ওয়েব স্পেস, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়। মাঠে তাৎক্ষণিক পরিচর্যার পরে শরীফুলকে খেলা শেষে নিকটস্থ নেসাও ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। 6টা সেলাই পড়েছে। তো আমরা 2 দিন পরে ওর ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারবো যে ওর রিটার্ন টু প্লের জন্য কীরকম সময় লাগবে। আমরা ডাক্তার দেবাশিসের বক্তব্য শুনছিলাম। তুষার ভাই, এই যে একের পর এক মন খারাপ করা পারফরমেন্স মাঠের বাইরে আমরা শেষ পর্যন্ত দেখলাম, গত ম্যাচেও কিন্তু তাসকিন খেলেনি, শরীফুলের এই ইনজুরিটা এইটা আসলে ম্যাসিভ ব্লো কিনা দলের জন্য? অবভিয়াসলি আমার কাছে মনে হয় সে ওয়ান অফ দ্য গ্রেট বোলার। আমাদের এখন যে প্রেক্ষাপট, তাসকিন তারপরে শরীফুল এই দুজন যদি কেউই না থাকে তাহলে বোলিংটাতে যেহেতু আমরা এগিয়েছিলাম আর কি, অলওয়েজ ব্যাটিংটা স্ট্রাগল করেছি, বাট বোলিংটা আমার কাছে মনে হয়েছে লাস্ট 4-5 বছর টি-20 ফরম্যাট বলেন, টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে ক্রিকেট, এই 3টা ফরম্যাটে কিন্তু এই 3-4 জন অসাধারণ বোলিং করে আসছে। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় শরীফুল যদি ইনজুরিতে পড়ে এবং যদি না খেলতে পারে তাহলে আমরা মানে বেশি ভালো রেজাল্ট করতে পারবো না, আমার যেটা ধারণা। এখন যেটা হচ্ছে যে বোলাররা, আমরা জানি টি-20 ম্যাচ আসলে ব্যাটসম্যানরা যেরকমই করুক শেষ পর্যন্ত বোলাররা ম্যাচটা জেতায়। বোলাররা যদি ভালো করে তাহলে একটা ভালো টোটালও আপনি ডিফেন্ড করতে পারবেন, ইভেন একটা মডেস্ট টোটালও ডিফেন্ড করতে পারবেন। তো সেইখানে তাসকিনের অনুপস্থিতি এখন পর্যন্ত, শরীফুলের ইনজুরিতে পড়া, ইভেন তানজিম সাকিব তাকেও যে খুব বেশি ইন্ডিয়া ম্যাচে বল করানো হয়েছে তেমনটা না। আমরা দেখলাম যে বাংলাদেশের যে 2 বাহাতি স্পিনার, তানভীর ইসলাম 2 ওভারে 29 রান খরচ করলেন, সাকিব আল হাসান 4 ওভারে 47 রান খরচ করলেন এবং গতকালের যে প্রিপারেশন ম্যাচটা আমরা দেখলাম সেখানে মোস্ট এক্সপেন্সিভ বোলার হচ্ছে বাংলাদেশের 2 বাহাতি স্পিনার। সেইখানে আমরা যদি আবার ইন্ডিয়ার 2 বাহাতি বোলারকে চিন্তা করি, 2জন বাহাতি লেফট হ্যান্ডেড অর্থোডক্স স্পিনার যারা হচ্ছে আপনার রবীন্দ্র জাদেজা এবং আরেকজন রয়েছেন, তো যাই হোক, তারা অক্ষর প্যাটেল, ইনফ্যাক্ট তারা আবার মিতব্যয়ী বোলিং করেছেন। তো বাংলাদেশি বাহাতি স্পিনাররা এত এক্সপেন্সিভ কেন, আবার পক্ষান্তরে ইন্ডিয়ান বাহাতি স্পিনাররা এত মিতব্যয়ী কেন? না, যদি আলোচনা করেন তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। আসলে আমার কাছে মনে হয়েছে কাদের এগেনস্টে বোলিং করছি, ওয়ার্ল্ড ক্লাস মানে ব্যাটারদের এগেনস্টে আমাদের বলারগুলো বোলিং করছে, উইকেট কিন্তু তেমন কোনো হেল্প ছিল না স্পিনারদের। তারপর আমরা যখন পক্ষান্তরে ব্যাটিং করতে যাই, কাদের এগেনস্টে ব্যাটিং করছি এবং আমাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে কিনা সেটাও বিবেচনা করা উচিত। 2 দিকে যদি বিবেচনা করেন তাহলে সাকিব কাদের এগেনস্টে বোলিং করছে, রোহিত শর্মা যখন ব্যাটিং করছিল তখন সাকিব আসছিল, ইভেন পাটেল মানে সামিত পাটেল যখন ব্যাটিং হচ্ছে আপনার ওপেনারটা প্যাটেল যখন ব্যাটিং করছিল তখন আসছে। সো ইটস ডিফিকাল্ট আমাদের বলারদের জন্য, আমার কাছে মনে হয় তাদের এগেনস্টে বোলিং করাটা। আর আমাদের যেহেতু ব্যাটাররা ফর্মে নাই, ব্যাটিং করাটাও ডিফিকাল্ট ওয়ার্ল্ড ক্লাস বলারদের এগেনস্টে, স্পেশালি স্পিনার। গতকালকে যদি খেলাটা মানে দেখেছি আর কি, আমার কাছে মনে হয় লিটন ফর্মে নাই, শান্ত ফর্মে নাই, সৌম্য ফর্মে নাই, ইন বিটুইন আর কি, ফর্ম আউট এর ভিতরে আছে। বাট এই 3 জন যদি উপর থেকে রান না করে, ইটস ডিফিকাল্ট আপনি এত বড় একটা রান চেস করা। আমরা যখন বোলিং করি এবং তারা রিসেন্টলি যে টি-20 আইপিএলটা শেষ করে আসছে, তারা কিন্তু সবাই কম বেশি রানে ছিল, ছন্দে ছিল। সো আমাদের জন্য ডিফিকাল্ট হচ্ছে
এটা মানে আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটাতে কি করলাম না করলাম সেটা ডাজেন্ট ম্যাটার, বাট যখন শুরু হবে ওয়ার্ল্ড কাপের মেন ইটা শুরু হবে তখন যেন সবাই ফর্মে ফেরে। বাট আপনি যেটা বলছেন, আমি যেটা বলছি যে কেউই ফর্মে নাই, কিভাবে সম্ভব? আজকে যে ম্যাচটা গেল, ধরেন কানাডা আর ইউএসএ, তারাও কিন্তু একটা সিরিজ খেলেছিল তাদের ভিতরে, দুজনের ভিতরে। ইউএসএ কিন্তু অনায়াসে সিরিজটা জিতেছিল। হ্যাঁ, সো এইগুলো মাথায় বিবেচনা না করে যেন মূল ফোকাসটা যেন ওয়ার্ল্ড কাপ কীভাবে আমরা ভালো করতে পারি সেটা বিবেচনা করা উচিত। এখন যদি ইনজুরি তো ডেফিনেটলি থাকবেই, আপনি শরীফুলের ইনজুরির ব্যাকআপ প্লেয়ার হিসাবে হাসান মাহমুদ আছে, বাট নট আপ টু দ্য মার্ক। ওইভাবে শরীফুল যেভাবে ব্রেক থ্রু দেয় আপনার আর্লি এসে প্রথমে বলটাকে সুইং করাতে পারে, এটা হয়তো বা হাসান মাহমুদের ল্যাকিংস আছে। যদি ল্যাকিংস না থাকতো তাহলে কিন্তু মূল স্কোয়াডে থাকতো। এখন যেহেতু রিপ্লেসমেন্ট লাগবে, হাসান মাহমুদ আছে, সেটা বিবেচনা করতে পারে ক্রিকেট বোর্ড এবং ম্যানেজমেন্ট। আমার কাছে মনে হয়েছে যে কাদের সাথে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সাথে সেই বিবেচনা করা উচিত। ডু ইউ ফিল সাইফুদ্দিন ইজ নিডেড রাইট নাও? ইটস ডিফিকাল্ট, যেহেতু আপনার কোচ যেহেতু চাচ্ছে না, সিলেক্টররা হয়তো বা চায় কি চায় না সেটা সিলেক্টরদের বক্তব্য, বাট আমার কাছে মনে হয় টিমটা তো কোচ চালায়। সে যদি না চায় যে না সাইফুদ্দিন একটু এক্সপেন্সিভ হচ্ছে ডেথ ওভারে গিয়ে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় রাইট কল হবে আপনার হাসান মাহমুদ যেহেতু আছেনি। সাইফুদ্দিনকে যদি নিতেই হতো তাহলে আপনি এই যুক্তরাষ্ট্রের সাথে যে সিরিজটা ছিল সেই সিরিজেই রাখতে পারতেন, যদি বিবেচনা করার কোনো ইচ্ছা পোষণ করতো আর কি। আমার কাছে মনে হয়, যেটা মনে হয়েছে, ইভেন কিন্তু যে টাইগার্সের ক্যাম্পটা শুরু হয়েছে সেখানেও কিন্তু সাইফুদ্দিন নট অ্যাভেলেবেল। ওনার ওয়াইফের বেবি হবে, এই জন্য হয়তো বা বেবির পাশে, মানে ওয়াইফের পাশে থাকবেন। সো এটাও বিবেচনা করা উচিত। আমার কাছে মনে হয়েছে না, হাসান মাহমুদ যেহেতু ওখানে আছেন, ওকেই কল করবে হয়তো বা। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে মানে আমরা জিম্বাবুয়ে সিরিজ দেখলাম, তার আগে শ্রীলঙ্কা সিরিজ দেখেছি, এরপরে যুক্তরাষ্ট্র সিরিজ দেখেছি। তা যেসব ক্রিকেটাররা জিম্বাবুয়ের মতো দুর্বল বোলিং এগেস্টের রানে ফিরতে পারেননি, রান করতে পারেননি, যুক্তরাষ্ট্রের মতো একটা সহযোগী দেশের বোলিংয়ের বিপক্ষে রান করতে পারেন, আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে সেই ব্যাটসম্যানরা বিশ্বকাপের মঞ্চে এসে আপনাকে ভালো পারফরমেন্স দেবে? না, এটা আসলে ডিফিকাল্ট। মানে আপনি ধারাবাহিকভাবে যদি কন্টিনিউয়াসলি, আমরা ম্যাচ হারি নো ডাউট, বাট প্রতিদিন যদি 175+ রান করতে পারেন, একদিন না একদিন হয়তো বা 200+ও রান করতে পারবেন। যেহেতু আমাদের বোলিং অ্যাটাক ভালো, ব্যাটারদেরকে দায়িত্ব নিতে হবে যে উপর থেকে যে কোনো 2-3 জন ব্যাটসম্যান রান করবে। এই আজকের ইনিংসটা দেখেন ইউএসএ জিতছে, 7 উইকেটে জিতছে। সো বেশি দূর যাওয়া লাগেনি, কিন্তু জাস্ট 3টা উইকেট খরচ করেছে। আবার কানাডা যখন ব্যাটিং করছে তখনও কিন্তু অল আউট হয়নি ওরা। সো উপর থেকে ডেফিনেটলি আপনার ব্যাটারদেরা যদি একটু রান করতে পারে, আমার কাছে মনে হয় অনায়াসে আমরা ম্যাচ জিততে পারি, যেহেতু যে বোলিং অ্যাটাক আছে। তারপরে উইকেটটা ডিমান্ড করে। এখন টি20 ফরম্যাটটা হয়ে গেছে এমন যে এন্টারটেনমেন্ট, আসলে আপনি 140-150 করে কখনো জিততে পারবেন না। এবং এন্টারটেনমেন্ট যদি না করতে পারেন, দর্শকদের যদি মজা দিতে না পারেন এই টি20 ফরম্যাটে, তাহলে ডেফিনেটলি আপনাকে কথা শুনতে হবে। সো আমাদের রেগুলার বেসিসে আমার কাছে মনে হয়েছে 170-180 রান করা উচিত। ম্যাচারি নো প্রবলেম, বাট এই জিনিসটা করা উচিত। ইভেন আপনি যেটা বললেন জিম্বাবুয়ের এগেনস্টে আমরা রান করতে পারিনি, আমার কাছে মনে হয় মিরপুরের উইকেটটা ডিফিকাল্ট 170-160 রান করা। বাট যে উইকেটে রান করার কথা ছিল চিটাংয়ের উইকেটে, সেখানেও কিন্তু আমরা ফেল করেছি। সো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় ইমপ্রুভ করতে হবে। ব্যাটসম্যানরা যদি ফর্মে থাকতো তাহলে হয়তো আমরা প্রতিদিনই 175+ রান করতে পেতাম। সেটা আর হয়নি আমার কাছে মনে হয়েছে। এক্স্যাক্টলি, পাওয়ার প্লেটা যদি ভালো খেলতে না পারে ব্যাটসম্যানরা, তাহলে আলটিমেটলি ওই টিমের খুব বেশি দূর যাওয়ার সুযোগ থাকে না। আমরা এই ম্যাচেও দেখেছি যে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে যে যুক্তরাষ্ট্রের আর্লি ব্রেক থ্রু হয়েছে, কিন্তু যে ব্যাটসম্যানরা খেলেছেন তারা কিন্তু ম্যাচটা শেষ করেছেন এবং বিশাল সব ইনিংস খেলেছেন। আমরা একটু দেখি গতকাল ইন্ডিয়া বাংলাদেশ প্রিপারেশন ম্যাচে, আমরা ম্যাসিভ পারফরমেন্সের কথা বলছি, যে ম্যাসিভ পারফরমেন্সে বাংলাদেশি ক্রিকেটাররা পিছিয়ে থাকে, সেখানে আমরা দেখতে পাবো নিশ্চয়ই যে ইন্ডিয়ান ব্যাটাররা শুরুর দিকে কীরকম বিধ্বংসী ব্যাটিং করতে পারেন। তাদের স্ট্রাইক রেটটা দেখেন। ঋষভ পান্ত শুরু করেছেন 32 বল থেকে 53 রান করেছেন, 6 মেরেছেন 4টি, 4 মেরেছেন 5টি, এবং স্ট্রাইক রেটটা দেখেন 165.62। ঋষভ পান্ত একেবারে শুরুতে এসে কিন্তু এই ধরনের ইনিংস তিনি খেলতে পেরেছেন। আমরা একটু দেখি, এরপরে দেখি যে যারা আসলে স্কোর করেছেন ইন্ডিয়ার, তাদের স্ট্রাইক রেটটা কেমন ছিল। 23 বলে 40 রানে অপরাজিত ছিলেন হার্দিক পান্ডিয়া, স্ট্রাইক রেট 173.91, 4 মেরেছেন 2টি, 6 মেরেছেন 4টি, এবং তিনি দেখেন অফ ফর্মে ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশ ম্যাচ দিয়ে আবার ফর্মে ফিরলেন। আমরা এরপরে যাই, সূর্যকুমার যাদব
তিনিও মিডল অর্ডারে খুব একটা ছোট্ট ক্যামিও উপহার দিয়েছিলেন। দেখেন 18 বলে 31, স্ট্রাইক রেটটা হচ্ছে 172.22। 6 যে মারতে হবে এমন কোনো কথা নেই। এই দেখেন যে তিনজন ব্যাটসম্যান কি চমৎকারভাবে ইন্ডিয়া এর ইনিংসটাকে সামনের দিকে নিয়ে গেছে। তুষার ভাই, এই যে ইন্ডিয়ার টপ অর্ডার মিডল অর্ডার মিলিয়ে তিনজন ব্যাটসম্যানকে আমরা দেখলাম যে 160+ স্ট্রাইক রেটে ক্যারি আউট করতে, এই জিনিসটা তো বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছ থেকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। না, পাওয়া যাবে। আপনি যদি আবার 8 বলে 10 রান কিংবা 8 বলে 15 রান করে যদি আউট হয়ে যান, তাহলে কিন্তু ক্যারি করতে পারলেন না। সেই সাথে আপনার স্ট্রাইক রেটের সাথে ক্যারি করতে হবে। সেটাও তো হচ্ছে না, 0-2 আপনি সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যাচ্ছে ব্যাটসম্যানরা। না, অবভিয়াসলি ওই যে ফর্ম বলে একটা কথা আছে, ফর্মে নাই এই জন্য হয়তো বা হচ্ছে না, বাট কতদিন ধরে ফর্মে না থাকবে এটাই হচ্ছে কথা। মানে আমার কাছে তাহলে আপনি একটা প্রশ্নের উত্তর, তাহলে এই ফর্মহীন ক্রিকেটারদের নিয়ে যাওয়ার কারণ কি? এর থেকে আরো ভালো ক্রিকেটার আছে কিনা বাংলাদেশে এই মুহূর্তে, সেটা প্রেক্ষাপটে আপনাকে $1 মিলিয়ন কোশ্চেন। না, এটা আপনার অল্টারনেটিভ না থাকাতে আপনাকে অফ ফর্মে থাকা ক্রিকেটার নিয়ে যেতে হচ্ছে বিশ্বকাপে, তাদের পরে ভরসা রাখতে হচ্ছে। হয়তোবা আছে, আপনি ইমনকে ট্রাই করতে পারতেন, আনামুল হক বিজয়কে ট্রাই করতে পারতেন, যারা T20, মাইদুল ইসলাম অঙ্কন আছে। হ্যাঁ, অঙ্কন হয়তোবা টেস্ট ক্রিকেটটা ভালো খেলে, বাট আমার কাছে মনে হয়েছে বিজয় এবং ইমনকে যদি ট্রাই করতে পারতেন শুধু T20 ফরম্যাটের জন্য, তাহলে খুবই ভালো হতো আমার কাছে মনে হয়েছে। এবং মিরাজ, যাকে কিন্তু মানে আমরা ইগনোর করে যাচ্ছি, সেও কিন্তু T20 ফরম্যাটে খুব খারাপ খেলে না। তাকেও যদি উপরে নিয়ে এসে ব্যাটিং করাতে পারতেন, যেহেতু T20 ফরম্যাটে বিপিএলে উপরে ব্যাটিং করে, সে উপরে ব্যাটিং করে অনেক রান করেছে। হাথুরা সিংয়ে তো আপনার মেকশিফট মানে ওপেনার তো চেঞ্জ করা অনেক দেখিয়েছে আর কি। এশিয়া কাপেও দেখলাম যে না, মিরাজকে উপরে নিয়ে এসে ব্যাটিং করানো হয়েছে। সো এই ক্ষেত্রে যদি মিরাজকে একটা সুযোগ দিত এই T20 ওয়ার্ল্ড কাপে, তা আমার কাছে মনে হয়েছে যে যারা অফ ফর্মে আছে তাদের রিপ্লেসমেন্ট মিরাজ হলেও হতে পারতো। বিকল্প নেই, তারপরও দু একটা রয়েছে, আপনি সেই নামগুলো বলুন। আমরা একটু দেখি যে বাংলাদেশের যারা ব্যাটসম্যান তারা কেমন স্ট্রাইক রেটে গতকাল ব্যাট করেছেন। সেখানে একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সঙ্গে আসলে কম্পিট করার মতো কেউ ছিলেন না। ইন্ডিয়ান ব্যাটসম্যানরা আমি দেখলাম যে 10টা 6 মেরেছেন পুরো ইনিংসে, সেখানে বাংলাদেশি ব্যাটসম্যানরা মাত্র একটা 6 মেরেছেন। সবেদুল নির্মণি সেই ছক্কাটা মেরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 28 বলে 40 রান করেছেন, স্ট্রাইক রেট 142.85, 4 মেরেছেন 4টি, 6 মেরেছেন 1টি। তো এই যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা পুরো ইনিংসে 10টা 6 মারলেন, বাংলাদেশি ব্যাটসম্যানরা মাত্র 1টি 6 মারলেন। মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ব্যাট করেছেন, কিন্তু তারপরেও আমরা দেখছি যে তিনি আলটিমেটলি ইন্ডিয়ান ব্যাটসম্যানদের ধারে কাছেও যেতে পারেনি। তারা 160-এর উপরে, মাহমুদুল্লাহ 140। সাকিব আল হাসান তিনি মিডল অর্ডারে এসে কি করেছেন দেখেন, 34 বল থেকে মাত্র 28 রান, স্ট্রাইক রেট 82.35, 4 মেরেছেন মাত্র 2টি। সাকিব আল হাসানের এই ব্যাটিং নিয়ে কি বলবেন, অফ ফর্মে থাকলে যা হয় আর কি? না, অবভিয়াসলি আসলে সাকিবও হয়তো বা মেন ম্যাচে ফিরে আসবে, আমি চাই। এবং ইভেন সবাই কিন্তু চাচ্ছে যে না, মেন ম্যাচে যারা অফ ফর্মে আছে তারা সবাই ফিরে আসুক আর কি। লাইক আপনার এখনও 4-5 দিন সময় আছে, এই সময়ের ভিতরে নিজেদেরকে যদি আর কি মেনটেন করতে পারে, নিজেদেরকে যদি প্রিপারেশন ভালো নিতে পারে, আমার কাছে মনে হয় যে না, আমরা শ্রীলঙ্কাকে হারাতে পারি। বাট এটা তো প্র্যাকটিস ম্যাচ, আমি আসলে প্র্যাকটিস ম্যাচ এইসব বলে কি আসলে পার পাওয়া যায়? যখন আপনি বলছেন আপনার দলের ওয়ার্ল্ড ক্লাস পারফর্মার, সে যখন একজন ইন্ডিয়ান ব্যাটারের অর্ধেক স্ট্রাইক রেটে ব্যাট করে, এর যুক্তি কি হতে পারে? না, আপনার কিছু কিছু কোচের ফিলোসফি একরকম। আমার কাছে মনে হয় হাথুরা সিংয়ের ফিলোসফি হওয়া উচিত যে আমার T20 ফরম্যাটে স্ট্রাইক রেটটা অ্যাটলিস্ট 140+ করতে হবে, আদারওয়াইজ তাকে হয়তো বা T20 ফরম্যাটের জন্য না নিলেই পারে। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যদি এই টার্গেট নিয়ে প্রসেস নিয়ে এগোতে থাকেন, তাহলে আমার কাছে মনে হয় না একদিন হয়তো বা T20 ফরম্যাটে আমরা ভালো খেলবো। আপনি যদি অ্যাভারেজ 30 বলে 32, 33 কিংবা 30 বলে 40 রানও, এটাও যদি আপনি না নিয়ে আসেন টিমের ভিতরে যে না হয়তো বা এরা বাংলাদেশ টিমকেই রিপ্রেজেন্ট করবে, তাহলে ডিফিকাল্ট। আপনাকে আলাদাভাবে মানে চিন্তা ভাবনা করতে হবে। এক্স্যাক্টলি, 120 বলের ক্রিকেট, তার জন্য আলাদা পরিকল্পনা অবশ্যই চাই। দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টেবল উইথ স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেড। একটা বিরতি নিচ্ছি। আরও একবার স্বাগত, দেখছেন এক্সপার্টস টেবল উইথ স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেড। আজ আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ভাই, আমরা ইউএসএ কানাডা ম্যাচটা দেখেছি, 194 যেভাবে চেজ ডাউন করলো যুক্তরাষ্ট্র, তারা তো শুরুতে তাদের আর্লি কোলাপস হয়েছিল। অ্যারন জোন্স যে ইনিংসটা খেলেছে, 40 বলে অপরাজিত 94, 10টা 6 মেরেছে, রেকর্ড। বাংলাদেশ এত বেশি T20 ম্যাচ খেলে, তারপরে বাংলাদেশের রেকর্ড হচ্ছে 7টা। রিশাদ হোসেন এই বছরই মেরেছেন, তাও তিনি রেগুলার ব্যাটসম্যান না। আমরা একটু দেখি যে অ্যারন জোন্সের কার্ডটা। অ্যারন জোন্স কি ম্যাসিভ ব্যাটিং করেছেন, এবং T20 ক্রিকেট কিন্তু আপনার
ক্রিকেটের যে প্রথাগত নিয়মকানুন সব কিছুকে কিন্তু বদলে দিয়েছে। দেখেন শুধুমাত্র স্লগ সুইপ করে তিনি তার সমস্ত যে 10টা 6 সবগুলো মেরেছেন স্লগ সুইপ করে, এবং দেখেন অধিকাংশই মিড উইকেট এবং লং অন দিয়ে। এই ব্যাটিংকে আসলে কি বলবেন? অ্যারন জোন্স কিন্তু একজন আমেরিকান, নিউ ইয়র্কে তার জন্ম, কিন্তু শরীরে ক্যারিবিয়ান রক্ত, বার্বাডোসের। আমার কাছে মনে হচ্ছে আনবিলিভেবল ব্যাটিং করেছে আর কি। 194 ইজ নট এ মানে শর্ট স্কোর, বাট নট এ বিগ টোটাল, বাট টি-20-র জন্য কিন্তু এফেক্টিভ আমার কাছে মনে হয়েছে। ইনিংসটা দেখে কি মনে হচ্ছে না যে টি-20-তে আসলে মাঠের চারপাশে খেলার দরকার নেই? না, একদিকে খেললেই হয়। আর খেলার মোমেন্টামটা নিয়েছে আমার কাছে মনে হয় 14তম ওভারে। ওই ওভারটাতে মনে হয় 30+ রান নিয়েছে একটা ওভারে, ওখানেই কিন্তু মোমেন্টামটা ঘুরে গেছে। 42 বলে 69 রান দরকার ছিল। বাট ইউএসএ কিন্তু ক্লপস করেছিল সামনে, মানে উপর থেকে। আপনি যেটা বলছেন, যেটা আমরা করে আসছি আর কি, আমাদের ব্যাটাররাও উপর থেকে রান করতে পারছে না, বাট তাদের মিডিলাররা তো দায়িত্ব নিয়েছে। এবং যে ম্যাসিভ পারফরম্যান্সটা অ্যারন জোন্স দিয়েছে সেটা কিন্তু সাকিব বা মাহমুদুল্লাহ পারছেন না, না হয়তো বা ইভেন তাওহিদ হৃদয়ও পারছেন না। টি-20 ফরম্যাটে যে 6-4 মারার অ্যাবিলিটি সবারই আছে, 6 মারার অ্যাবিলিটি নাই আমাদের বললেই চলে। সেটা গতকালকে ম্যাচ দেখলেই আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়ান টিম 10টা 6 মেরেছে, আমরা পক্ষান্তরে একটা 6 মেরেছি। আজকে একাই 10টা 6 মেরেছে। ব্যাটিংটা দেখছিলাম। বাট ডেফিনেটলি পাওয়ার ক্রিকেট খেলতে হবে এবং পাওয়ার ক্রিকেট খেলা শিখতে হবে। আদারওয়াইজ আমরা হয়তো বা টি-20 ক্রিকেটে স্ট্রাগল করতেই থাকবো। হয়তো বা 2-1 জন পারে টিমের ভিতরে, আমাদের দেশি টিম মানে দেশি প্লেয়ারদের ভিতরে তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, এই 2-3 জন ক্রিকেটার হয়তো বা 6 মারার অ্যাবিলিটি আছে। সাকিব আল হাসানেরও আছে, আর অন্যদের কিন্তু সেই অ্যাবিলিটিটা নাই। এই অ্যাবিলিটিটা তৈরি করতে হবে আমাদেরকে। এবং যে কথাটা বলছিলাম, অ্যারন জোন্স গাউস যে পার্টনারশিপটা করেছে, তারা কিন্তু আমার কাছে মনে হচ্ছে কানাডা থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়ে আসছে একটা জুটিতেই। আর টি-20 ম্যাচ আসলে একজন বা দুজনে খেলে। একটা জিনিস একটু বলেন তো, যে টপ অর্ডার যেভাবে ব্যর্থ হচ্ছে, মানে কোনো সাজেশন রয়েছে, মানে এই টপ অর্ডারকে লুকানোর কোনো ব্যবস্থা কি টিমের মধ্যে রয়েছে? ওইরকম কোনো মেকানিজম রয়েছে যে আপনি লিটনকে 6 খেলালেন, বা মেকশিফট ওপেনার হিসেবে সাকিব খেললো, বা এরকম কোনো থিওরি? না, দেখেন টিমের ভিতরে অনেকগুলো কোচ আছে, ব্যাটিং কোচ আছে, হেড কোচ আছে। লিটনের কোথায় মিস্টেকটা করছে সেই বিষয় নিয়ে যদি আলাপ আলোচনা না করে, তাহলে আমার কাছে মনে হচ্ছে ডিফিকাল্ট লিটনের কামব্যাক করা। ইভেন শান্ত টি-20 ফরম্যাটে অন্য ব্যাটারদেরকে দেখলেও শেখা যায় যে তারা কখন পজিশনে আসে আর কি, বলটা টাইমিং করার জন্য। এই শোর আগে আপনি বলছিলেন যে যেভাবে রোহিত শর্মা শরীফুলের একটা বলকে 6 মারলো, অনেক আগে সে পজিশন নিল এবং সে জানে শরীফুল ওইখানে বলটা ফেলবে। হ্যাঁ, অন্যান্য ব্যাটার হলে ওই শরীফুল ওই বলে এলবিডব্লিউ পাই। আমার কাছে মনে হয়েছে যে গুড লেন্থের বল এবং খুব ভালো এরিয়াতে বল করেছিল, সেই বলটা রোহিত শর্মা টাইমিং করে 6 মারলো। আমাদের টিমের ব্যাটাররা গতকালকে লিটনের ব্যাটিং দেখলাম, ওই বলটাতেই সেম আউট হয়েছে। ইভেন আপনার সৌম্য সরকারের সুইং করাতে ওই বলটাতে আউট হয়েছে। বাট অন্যান্য টিমের ব্যাটাররা এই বলটা পানিশড করে। টি-20 আসলে আপনার মোমেন্টামের খেলা। ডু ইউ নিড বিগ হার্ট? না, ডেফিনেটলি আপনার ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে, আদারওয়াইজ অলওয়েজ স্ট্রাগল করতে হবে আমাদের। রোহিত শর্মা যে সাহসটা দেখাচ্ছেন সৌম্য সরকারের, সেটা পাচ্ছেন না। হচ্ছে হয়তো বা অন্য টিমের এগেনস্টে হচ্ছে না, ছোটখাটো টিমের এগেনস্টে হচ্ছে। তাও তো হচ্ছে না, আমরা তো দেখলাম যুক্তরাষ্ট্র এবং জিম্বাবুয়ে সিরিজ। না, অবভিয়াসলি আসলে তাদেরকেই আসলে নিয়ে বসতে হবে। আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডটা আলাদাভাবে বিবেচনা করা উচিত। টপ অর্ডার যারা ব্যাটিং করে ডেফিনেটলি প্ল্যান থাকবে, সবারই প্ল্যান থাকে যে 6 ওভারের ভিতরে কত রান করতে পারো। আইপিএলে আমরা 6 ওভারে 100 রানও দেখেছি, বাট ওইটা তো ক্রিকেট না। আমার কাছে মনে হচ্ছে ওইটা একটু বেশি ভালো ক্রিকেট খেলে ফেলেছে এবং তারা কিন্তু খেলাটাই চেঞ্জ করে দিয়েছে। আমরা যখন দেশের প্রতিনিধিত্ব করি তখন হয়তো বা প্ল্যানটা থাকবে 6 ওভার আমরা মিনিমাম 50 থেকে 55 রান করব, এটাই করতে পারছি না। উইকেট থাকবে একটা কি দুইটা, আর আমরা আর্লি টপ অর্ডার থেকে 2-3টা উইকেট চলে যাচ্ছে। 6 ওভারে হয়তো বা রান আসছে 40-এর নিচে। তা পক্ষান্তরে আপনি কিন্তু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে আপনার লাস্টের যে 14টা ওভার আছে, ডেথ ওভারে গিয়ে তো অসাধারণ বোলিং করে এগেনস্ট টিমের বোলাররা। ইয়র্কার লেন্থের বোলিং মানে সামলাতে হয়, সেটা আমাদের জন্য ডিফিকাল্ট হচ্ছে। যদি আপনি উপর থেকে রান করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় ডেথ ওভারে যদি অল্প রানও করতে পারেন তাহলে 170-160+ রান করা সম্ভব। খুব সংক্ষেপে বলবেন যে এই ওয়ার্ল্ড কাপটা ওয়েস্ট ইন্ডিজ আবার ব্যাক করেছে, তারা টি-20 স্বাগতিক হিসেবে খেলছে এবং তারা ঠিক বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকাকে তারা ক্লিন সুইপ করেছে। তাদের যে ফর্ম দেখছেন, তারা আজকে পিএনজির সঙ্গে খেলতে নামছে, তাদের সম্ভাবনা কতটুকু দেখছেন এই ওয়ার্ল্ড কাপে? আমার কাছে মনে হয় যে 4টি টিমকে আমি সেমিফাইনাল হিসেবে ধরে রেখেছি। সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া, এই 4টা টিম। মানে ওয়েস্ট ইন্ডিজকে আমি বাদই দিলাম আপাতত, বিকজ ওরা কখনো টিম হয়ে খেলতে পারে না, দ্যাটস দ্য প্রবলেম। ঠিক তাই,
ওয়েস্ট ইন্ডিজ গিয়ে ঘিরে একটা ধরনের স্বপ্ন তৈরি হয়েছে, কারণ তারা সম্প্রতি সাউথ আফ্রিকাকে হারিয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে তারা ওই লড়াইয়ে থাকে কিনা। তারপরেও দর্শক নিশ্চিতভাবে আমরা ওই ম্যাচটা উপভোগ করবো। তো সেটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাতে ম্যাচ রয়েছে, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো মাঠে নামছে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। সেই ম্যাচটা নিশ্চয়ই উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে, শেষ করছি।